ফাইনালি ডাব্লিউবিজেই 2024-এর যে কাউন্সেলিংয়ের শিডিউল, সেই শিডিউল অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। আমরা এই শিডিউলটা নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছি এবং ডিটেলসে দেখেছি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কোন ইভেন্ট হবে। তো এই যে ইভেন্টগুলো হবে, এই ইভেন্টগুলোর ব্যাপারে ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এবং ডাব্লিউবিজেই তরফ থেকে একটা ফ্লো চার্ট দেওয়া হয়েছে, যে ফ্লো চার্টের রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ডের কি প্রসেস, কি প্রসিডিওর, কি করতে হবে, কোথার থেকে শুরু করতে হবে এবং কোথায় শেষ, এই যাবতীয় ব্যাপারে একটা সুন্দরভাবে ফ্লো চার্ট ডাব্লিউবিজেই তরফ থেকে প্রকাশ করা হয়েছে। অনেকে হয়তো এই ফ্লো চার্টটা বুঝতে পারছো না, তো সেই কারণে আমি ওই যে ফ্লো চার্ট যেটা ডাব্লিউবিজেই তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেই ফ্লো চার্ট নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মূল ভিডিও, অর্থাৎ ডাব্লিউবিজেই 2024-এর কাউন্সেলিং এর যে প্রসেস, প্রসিডিওর এবং কিভাবে কি হবে কাউন্সেলিং, কি স্টেপ থাকছে রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ডে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা দেখব। তো এটাই হলো সেই ডাব্লিউবিজেই তরফ থেকে প্রকাশ করা একটা ফ্লো ডায়াগ্রাম। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাউন্ড 1 এর জন্য ডায়াগ্রাম, দেন এটা হচ্ছে রাউন্ড 2 এবং এটা হচ্ছে রাউন্ড 3 বা মপ আপ রাউন্ড। তো আমরা এই প্রত্যেকটা রাউন্ডের কি ডিটেলস, কি ফ্লো চার্টের মাধ্যমে এখানে বোঝাতে চেয়েছে, এই পুরো ডিটেলসটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম আমরা দেখব রাউন্ড 1। তো রাউন্ড 1 এর প্রথম যেটা আমরা শুরু করব সেটা, তো রাউন্ড 1 এর প্রথম শুরু হচ্ছে, এখানে একটা নোট করে দেওয়া আছে যে নট রেজিস্টার্ড, নেভার কনসিডার। ওকে, মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাব্লিউবিজেই 2024-এর জন্য রেজিস্ট্রেশন করেনি বা পরীক্ষা দেয়নি বা কোনো কিছু করেনি, এবং এই যে রেজিস্ট্রেশন মানে কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশন হবে, এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটাও যে সমস্ত ক্যান্ডিডেটরা করবে না, তারা কিন্তু রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর জন্য কোনো রকমভাবে কনসিডার করা তাদেরকে হবে না। নেক্সট এখানে দুটো দিয়েছে, ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট এবং যেই মেন ক্যান্ডিডেট। এখানে তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে যেই মেন ক্যান্ডিডেটস বা ডাব্লিউবিজেই ক্যান্ডিডেটস বলতে তাহলে কি বোঝাতে চাইছে না, আমাদের স্টেটের যে ডাব্লিউবিজেইর কাউন্সেলিং হয়, এই কাউন্সেলিংয়ের মধ্যে কিন্তু যেই মেনেরও কাউন্সেলিং হয়। ওকে, মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা যেই মেন এক্সামিনেশন দিয়েছো, তোমাদের কাছে, তোমাদের জন্য তো জোসার তরফ থেকে আলাদা করে কাউন্সেলিং হয়, যেটা অলরেডি এখন কন্টিনিউ হচ্ছে। এর পাশাপাশি তোমরা যদি চাও, তোমরা ডাব্লিউবিজেইর কাউন্সেলিংয়েও কিন্তু বসতে পারবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাব্লিউবিজেই এবং যেই মেন বোথ দিয়েছো, তোমাদের ক্ষেত্রেও একটা বিগ অপরচুনিটি এখানে। এই যে দুটো এক্সামিনেশন, এই দুটো এক্সামিনেশনের মধ্যে যে এক্সামটার র্যাঙ্কে তুমি একটা কলেজ ডিজার্ভ করো, তোমার সেই র্যাঙ্কটাই কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড তোমার জন্য নেবে এবং সেই মতো তোমার ডিজার্ভিং যে কলেজ, সেই কলেজটা তোমাকে দিয়ে দেবে। ওকে, তো এক্ষেত্রে যখন তোমরা কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশন করবে, এই 500 টাকা ফিস দিয়ে কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশনের সময় তোমাদের ওখানে 3টে অপশান থাকবে। ফার্স্ট অপশান থাকবে যে অনলি ফর ডাব্লিউবিজেই, অনলি ডাব্লিউবিজেই, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধু ডাব্লিউবিজেই দিয়েছো বা তোমরা চাইছো যে শুধু ডাব্লিউবিজেই যে র্যাঙ্ক এসেছে আমার, আমি সেই র্যাঙ্কটা থ্রু কাউন্সেলিংয়ে বসতে চাই, তাতে সেই ক্যান্ডিডেটটা যেই মেন দেখ বা না দেখ, সে চাই, যদি কোনো ক্যান্ডিডেট চাই যে আমি অনলি ডাব্লিউবিজেই র্যাঙ্কটাতে আমি কাউন্সেলিং করাবো, তাহলে সে প্রথম অপশানটা চুজ করবে বা যে অপশানটাতে লেখা থাকবে যে অনলি ডাব্লিউবিজেই, সেই অপশানটা তাকে চুজ করতে হবে। কোনো ক্যান্ডিডেট যদি চায় আমি অনলি যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের থ্রু আমি কলেজ পেতে চাই বা কাউন্সেলিংটা করাতে চাই, তাহলে তাকে এই অপশানটা চুজ করতে হবে, অনলি যেই মেন। আর কোনো ক্যান্ডিডেট যদি চায় যে আমি বোথ, ওখানে একটা অপশান থাকবে যেটা ম্যাক্সিমাম টাইম লাস্টেই থাকে অপশানটা, সেটা হচ্ছে বোথ ডাব্লিউবিজেই অ্যান্ড যেই মেন। ওকে, মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাব্লিউবিজেই এবং যেই মেন দুটোই এক্সাম দিয়েছে এবং তারা চায় এই দুটোর র্যাঙ্কই তারা ইউজ করতে এই কাউন্সেলিংয়ে, তাহলে তাদেরকে এই অপশানটা চুজ করতে হবে। এবং আমি বলবো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা
ডাব্লিউবিজেই এবং জেই মেন দুটোই দিয়েছো, তোমরা এই বোথ অপশানটাই সিলেক্ট করবে, তাতে তোমার জেই মেনে যেমনই র্যাঙ্ক থাক বা ডাব্লিউবিজেইতে যেমনই র্যাঙ্ক থাক, কারণ এখানে তোমাদের কোনো একটা র্যাঙ্ক নেবে না, এখানে তোমাদের যে চয়েস ফিলিং করবে, তোমরা যে চয়েস ফিলিং করবে সেই চয়েস ফিলিং অনুযায়ী কোন র্যাঙ্কটা তোমার বেটার সেই র্যাঙ্কটাই কিন্তু তারা নেবে। ওকে, তো এক্ষেত্রে তোমাদের একটা বড় বিগ অপরচুনিটি যারা দুটো এক্সামে দিয়েছো। তো এটা গেল মেনলি। নেক্সট এখানে বলেছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পরে এই যে চয়েস ফিলিং না করে তাহলে তারাও কিন্তু নট কনসিডার বা নেভার কনসিডার ফর রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। কাজেই 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পর চয়েস ফিলিং কিন্তু করতেই হবে। ওকে, তো চয়েস ফিলিং কিভাবে করবে, চয়েস ফিলিং কিভাবে করতে হয় এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং চয়েস ফিলিং কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা জিনিস, কারণ এই চয়েস ফিলিংয়ের উপরই ডিপেন্ড করে কে কোন কলেজ পাবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, কোনো ক্যান্ডিডেট হয়তো একটা স্টুডেন্ট সে ভালো র্যাঙ্ক পেয়েছে, হয়তো 5000 কিংবা 6000 র্যাঙ্ক এসেছে তার ডাব্লিউবিজেই, সে যদি চয়েস ফিলিংটা ঠিকঠাক করে না করে সে ওই র্যাঙ্কে যে কলেজটা ডিজার্ভ করে তার থেকে অনেক লো কোয়ালিটির কিন্তু কলেজ সে পেয়ে যাবে, মানে পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে। অথচ যে ক্যান্ডিডেটটা 10,000 বা 11,000 র্যাঙ্ক, সেই ক্যান্ডিডেটটা যদি এই চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করে তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটটা তার যে ডিজার্ভ কলেজ অর্থাৎ ওই র্যাঙ্কে যে কলেজ আসার কথা তার থেকেও বেটার কলেজ কিন্তু সে পেতে পারে যদি সে চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করে। কাজেই চয়েস ফিলিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং তোমার আপকামিং ফিউচার বা আপকামিং 3 থেকে 4টে বছর কি হবে, কোন কলেজে যাবে, কোন কোর্স করবে, কি করবে না করবে, এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে কিন্তু চয়েস ফিলিংয়ের উপরে। কাজেই তোমার পুরো ফিউচার ডিপেন্ড করছে এই চয়েস ফিলিংয়ের উপরে, তাই চয়েস ফিলিংটাকে মোটেও হালকাভাবে নেবে না। চয়েস ফিলিং কিন্তু খুব 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 ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। একটু ভিডিওটা লেন্থ বড়, বাট আমি পুরো ডিটেলসে এই চয়েস ফিলিংটাকে আমি কভার করেছি, কাজেই সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে। এবং চয়েস ফিলিং নিয়ে কারোর কোনো রকম হেল্পের প্রয়োজন হলে ডেফিনেটলি আমাকে বলবে, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদেরকে আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের চয়েস ফিলিং ঠিকঠাকভাবে করে দেওয়া, যাতে তোমরা তোমাদের র্যাঙ্কে যে কলেজ ডিজার্ভ করো সেই কলেজটা যাতে তোমরা পাও। ওকে, তো নেক্সট চয়েস ফিলিংয়ের পরে তোমাদের চয়েস লকিং। অবভিয়াসলি চয়েস লক করতে হয়, মানে তোমরা মডিফাই করতে পারো। প্রথমে হয়তো একটা চয়েস ফিলিং করলে পরে হয়তো মনে হলো যে 2 নম্বরে যে কলেজটা দিয়েছো সেটাকে 3-এ নামিয়ে আনতে বা 3-এরটাকে উপরে তুলতে, তো সেই মডিফাই তোমরা করতে পারবে যতক্ষণ না তোমরা চয়েস লক করছো। চয়েস লক একবার করে দিলে তোমরা 1000 চেষ্টা করলেও কিন্তু আর মডিফাই করতে পারবে না তোমাদের চয়েস ফিলিংটাকে। কাজেই চয়েস লকিং তোমরা প্রথম দিকে মোটেও করতে যাবে না। চয়েস লকিংয়ের জন্য ডেট দেওয়া আছে 16ই জুলাই, তো তোমরা 16ই জুলাইতেই কিন্তু চয়েস লকিং করবে, তার আগে চয়েস লকিং কেউ করবে না। কারণ অনেক ক্যান্ডিডেটের এরকম হয়, তারা প্রথমে হয়তো একদম পুরো মনস্থির করে নেয়, একদম পুরো ঠিক করে নেয়, ডিসিশন নিয়ে নেয় যে আমার এটাই আমার ফাইনাল চয়েস ফিলিং লিস্ট, দেন সে লক করে দেয়। বাট তারপরে তার মনে হয় যে আমি এটাকে একটু এরকম মডিফাই করলে ভালো হতো, কিন্তু তার কাছে আর কোনো অপশানস থাকে না, বিকজ অফ সে কিন্তু লক করে ফেলেছে। কাজেই তোমরা মোটেও লক করবে না, তোমরা লক করবে 16 তারিখ। আমি আমার যে গ্রুপস রয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, সেই গ্রুপেতে আমি নোটিফাই করে দেবো, রিমাইন্ডার দিয়ে দেবো যে আজকে লাস্ট ডেট চয়েস লকিংয়ের 16 তারিখে, তোমরা এরপর লক করে নাও, তারপরে তোমরা লক করে নেবে। এবং তোমাদের মধ্যে কেউ যদি চয়েস লক করতে ভুলেও যাও সেক্ষেত্রে সেটা অটো লকিং হয়ে যাবে। কাজেই তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণই নাই এই চয়েস লকিংটাকে নিয়ে। ওকে, কারণ এখানে অটো চয়েস লক হয়ে যাবে। ওকে, তো এটা গেল চয়েস লকিং। দেন তোমাদের রাউন্ড 1-এর অ্যালটমেন্ট আসবে। রাউন্ড 1-এর অ্যালটমেন্ট মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে 19শে জুলাই দেওয়ার কথা আছে। তো এই 19শে জুলাই প্রথম রাউন্ডের রেজাল্ট দেবে, মানে কে কোন কলেজ পেয়েছে বা কলেজ পেয়েছে কিনা কি ব্যাপার এই সমস্ত কিছু দেখতে পাবে সেই দিনে। তো এই ক্ষেত্রে রাউন্ড 1 অ্যালটমেন্ট দেওয়ার পরে দুটো কেস হয়,
একটা হচ্ছে অ্যালোটেড, মানে ক্যান্ডিডেট সে তার র্যাঙ্ক অনুযায়ী চয়েস ফিলিং যেটা করেছিল সেই চয়েস ফিলিং অনুযায়ী সে একটা কলেজ পেয়েছে, কোনো একটা কলেজ পেয়েছে, সেটা কত নম্বর চয়েস কী ব্যাপার না ব্যাপার এখন সেই ব্যাপারে যাচ্ছি না, সে একটা কলেজ পেয়েছে। আর দ্বিতীয় কেস হচ্ছে নট অ্যালটেড, অর্থাৎ কলেজ পায়নি। তো যে ক্যান্ডিডেটটা নট অ্যালটেড অর্থাৎ কলেজ পায়নি সে সরাসরি রাউন্ড 2 এর জন্য এলিজিবল। ওকে, মানে নেক্সট যে রাউন্ড হবে সেই রাউন্ডের জন্য সে অটোমেটিক্যালি এলিজিবল হয়ে গেল, তাকে আর কোনো কিচ্ছু করতে হবে না সেই ক্যান্ডিডেটটাকে। কিন্তু যে ক্যান্ডিডেটটা অ্যালটেড হয়েছে সেই ক্যান্ডিডেটটাকে কি করতে হবে, অ্যাকসেপ্টেন্স যে ফি যেটা ডাব্লিউবিজির তরফ থেকে চাওয়া হয় 5,000 টাকা, তো এই অ্যাকসেপ্টেন্স যে ফি এই ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে সেই ক্যান্ডিডেটকে। ওকে, তো যদি কেউ পেমেন্ট না করে সে কিন্তু এক্সিট হয়ে যাবে, মানে এই টোটালি ডাব্লিউবিজিই কাউন্সেলিংয়ের থেকে কিন্তু সে বাইরে হয়ে যাবে। কাজেই কেউ যদি অ্যালটমেন্ট পায় তাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি অতি অবশ্যই তাকে পেমেন্ট করতে হবে। তো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করলে সে একটা অ্যালটমেন্ট লেটার পাবে, যে অ্যালটমেন্ট লেটারে তার যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে, কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছে, কি ডিপার্টমেন্ট পেয়েছে, সে সমস্ত কিছু মেনশন থাকবে সেই অ্যালটমেন্ট লেটারে। তো সেই অ্যালটমেন্ট লেটারটাতেই ইনস্টিটিউট মানে কলেজ সেটা মেনশন থাকবে। তো সেই যে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ইনস্টিটিউশনে তাকে কিন্তু যেতে হবে, সেই ইনস্টিটিউটে তাকে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য। ওকে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যালটমেন্ট পাবে রাউন্ড 1-এ তাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি অবশ্যই পেমেন্ট করতে হবে এবং কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতেই হবে। তা না হলে যদি নট অ্যাটেন্ড অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান না করাও কলেজে গিয়ে ফিজিক্যালি, তাহলেও কিন্তু এক্সিট। আর এখানে যতগুলো জায়গায় এক্সিট লেখা রয়েছে দ্যাট মিনস টোটালি আউট অফ ডাব্লিউবিজিই 2024, পুরো ডাব্লিউবিজিই 24 সালের যে ডাব্লিউবিজির কাউন্সেলিং সেই টোটালি কাউন্সেলিং থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে নেক্সট যে রাউন্ড 2 বা মপ আপ রাউন্ড কোনো রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না। কাজেই খুব খেয়াল করে খুব কেয়ারফুলি এই জিনিসগুলোকে কিন্তু তোমরা দেখবে এবং ভাবনা চিন্তা করবে। কাজেই যদি কেউ ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান না করায় সে কিন্তু এক্সিট হয়ে যাবে, এবং কেউ যদি ক্যান্সেল করায় তো সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি আবার রাউন্ড 2 এর জন্য এলিজিবল হয়ে যাবে এবং নট এলিজিবলরা এক্সিট হয়ে যাবে। দেন কলেজে গিয়ে ডকুমেন্ট দেওয়ার পরে কলেজ হয় ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে তোমাদের এখানে দুটো কেস আছে, একটা হচ্ছে যে অ্যালটমেন্টটা পেয়েছো সেখানে তোমার তো কোনো না কোনো একটা চয়েসটা পেয়েছো, কেউ হয়তো তার 2 নম্বরে যে কলেজটা দিয়েছিল সেই কলেজটা পেয়েছে, মানে তার অ্যালটেড চয়েস হচ্ছে 2, কেউ হয়তো 3 নম্বরেরটা পেয়েছে, 4 নম্বরের, 5 নম্বরের, কেউ হয়তো 1 নম্বরেরটা পেয়েছে। তো এইখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট চয়েসটা পেয়েছে অর্থাৎ সে তার চয়েস ফিলিং লিস্টে 1 নম্বরে যে কলেজটা দিয়েছিল সেই কলেজটাই পেয়েছে, তাদেরকে পিআই রিপোর্টিং করতে হবে ওই কলেজেই যে কলেজে সে অ্যালটমেন্ট পেয়েছে, এবং তার কাছে দুটো অপশান, সে যদি রিপোর্টেড না করে তাহলে সে এক্সিট হয়ে যাবে, আর তাকে রিপোর্টেড করতে হবে, আর রিপোর্টেড করা মিনস তাকে কলেজ জয়েন করতে হবে এবং কন্টিনিউ করতে হবে, মানে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তার কাছে ওটাই অপশান, যার 1 নম্বর যে চয়েস সেটাতেই যদি অ্যালটমেন্ট পায়। নেক্সট যদি আদার চয়েস মিনস 1 নম্বর চয়েস বাদ দিয়ে 2, 3, 4, 5, 6 এনিথিং, যদি অন্য যে কোনো চয়েসে যদি কারোর অ্যালটমেন্ট হয় তো তার কাছে অপশান থাকবে আপগ্রেডেশনের। ওকে, তো আপগ্রেডেশনের তার কাছে একটা অপশানস থাকবে, সে যদি আপগ্রেডেশন না করতে চায় অর্থাৎ সে যে নম্বর চয়েসটাতেই পাক না কেন সে সেটাতে খুশি আছে, মানে সে সেটাতে মানে কি বলবো, সে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ ঠিক আছে আমি এই কলেজটা পেয়ে গেছি, আমার বিরাট ব্যাপার, আমি ভালো জিনিস, আমি অ্যাডমিশন নেবো, তো তাকে নো আপগ্রেডেশন করতে হবে এবং পিআই রিপোর্টিং করতে হবে, দেন তাকে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু যদি কেউ চাই যে আমি আপগ্রেড করব অর্থাৎ আমার যে নম্বরটাতে অ্যালটমেন্ট হয়েছে তার উপরের কোনো একটা কলেজ আমি পাই কি না সেটা আমি একবার দেখতে চাই রাউন্ড 2-তে, তো তার কাছে অপশানস আছে, সে এই রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে। কখন?
তাকে কিন্তু ইএস আপগ্রেডেশন করতে হবে। এই ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন হবে কোথায়? সেই অ্যালটেড কলেজে, যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো তোমরা রাউন্ড 1-এ, সেই কলেজে গিয়ে তোমাদেরকে এই পুরো ব্যাপারটা করতে হবে। ওকে, এবং ইএস আপগ্রেডেশন দিলেই রাউন্ড 2 এর জন্য এলিজিবল হয়ে যাবে। তো এটা গেল ফার্স্ট রাউন্ড। দেন আমরা দেখব সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড কি? সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট হবে, অ্যালটেডের পরে ফ্রেশ অ্যালটেড, মানে যে সমস্ত ক্যান্ডিডেটের রাউন্ড 1-এ কোনো রকম সিট পায়নি, এই রাউন্ড 2-এ প্রথম সিট পেল, তাদেরকে অবভিয়াসলি সিট অ্যাকসেপ্টেন্স যে ফি অর্থাৎ 5,000 টাকা, সেই ফিটা তাদেরকে পেমেন্ট করতে হবে। যদি কেউ পেমেন্ট না করে সে এক্সিট হয়ে যাবে। এবং পেমেন্ট করলে, এবং যারা পেমেন্ট করবে তাদেরকে কিন্তু সেম অ্যাজ রাউন্ড 1 ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবং রাউন্ড 2B, রাউন্ড 2-তে যারা কলেজ পেয়েছে তাদেরকে তো ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতেই হচ্ছে, তাদের ডকুমেন্ট অ্যাকসেপ্ট হবে। এবং এখানেও তাই, প্রথমটা যারা নতুনভাবে অ্যালটমেন্ট পেয়েছে তারা যদি এই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাটেন্ড না করে সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু এক্সিট করে দেওয়া হবে কাউন্সেলিং থেকে। এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল করবে তারা ডাইরেক্ট চলে যাবে মপ আপ রাউন্ডে অর্থাৎ নেক্সট রাউন্ডে। এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে নট এলিজিবল হবে অর্থাৎ ডকুমেন্টে কোনো গরমিল থাকবে, মানে ল্যাক অফ ইনফরমেশন, হয়তো সে কাউন্সেলিংয়ের সময়ে রেজিস্ট্রেশনে দিয়েছিল এসসি ক্যাটাগরি, বাট তার কাছে কোনো এসসি সার্টিফিকেট নেই, তো এই যে ল্যাক অফ ইনফরমেশন, সেই ক্ষেত্রে তাকে কিন্তু এক্সিট করে দেওয়া হবে, মানে পুরো কাউন্সেলিংয়ের থেকে বাইরে বের করে দেওয়া হবে। ওকে, নেক্সট, এই ডকুমেন্ট অ্যাকসেপ্ট হওয়ার পরে এই ক্ষেত্রে রাউন্ড 2 এর ক্ষেত্রেও সেম জিনিস, ফার্স্ট নম্বর চয়েসে অ্যালটমেন্ট পাচ্ছে নাকি আদার্স চয়েস সেটা দেখা হবে। যদি ফার্স্ট চয়েসে হয় সেক্ষেত্রে তাকে সেম অ্যাজ পিআই রিপোর্টিং করতে হবে এবং রিপোর্টেড করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, কলেজ জয়েন করতে হবে। এবং যদি সে ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট পেয়ে পিআই রিপোর্টিং না করে, নট রিপোর্টেড, তাহলে সে কিন্তু এক্সিট হয়ে যাবে পুরো কাউন্সেলিং থেকে। এবং যাদের অন্য কোনো কলেজ পাবে অর্থাৎ 1 নম্বর চয়েস বাদ দিয়ে অন্য কোনো চয়েসের কলেজ যদি কেউ পায়, তার কাছে রাউন্ড 2-তেও অপশানস থাকবে আপগ্রেডেশনের। এক্ষেত্রেও সেম অ্যাজ নো আপগ্রেডেশন করলে তাকে এক্সিট করে দেওয়া হবে, এবং যদি ইয়েস আপগ্রেডেশন করে তাহলে সে মপ আপ রাউন্ডের জন্য পার্টিসিপেট করে যাবে। ওকে, নেক্সট আরেকটা যেটা কন্ডিশন সেটা হচ্ছে যারা আপগ্রেড করতে দিয়েছিল রাউন্ড 1-এ যারা আপগ্রেডেশন দিয়েছিল, ইয়েস আপগ্রেডেশন করেছিল, তাদের যদি আপগ্রেড হয়ে ফার্স্ট চয়েস চলে আসে, হয়তো মানে ধরো ফর এক্সাম্পল একটা ক্যান্ডিডেট সে রাউন্ড 1-এর 2 নম্বর তার চয়েসটা সে পেয়েছিল, সে চেয়েছিল তার লিস্টের 1 নম্বর চয়েসটা যদি পায়, সেই কারণে সে গত রাউন্ডে অর্থাৎ রাউন্ড 1-এ সে আপগ্রেডেশন করতে দিয়েছিল, এবং দেখা গেল সে আপগ্রেড হয়ে তার রাউন্ড 2-তে ফার্স্ট চয়েসটাতেই সে অ্যালটমেন্ট পেয়েছে, তাকে সেম পিআই রিপোর্টিং করতে হবে। যদি সে রিপোর্টেড না করে সে কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে, এবং তার কাছে আর একটা অপশান রিপোর্টেড করে তাকে ইনস্টিটিউশন জয়েন করতে হবে। ওকে, মানে এক কথায় কারোর যদি ফার্স্ট চয়েসটাই অ্যালটমেন্ট হয় তার কাছে দুটোই অপশান, হয় কাউন্সেলিং থেকে বেরিয়ে যাও, না হলে কলেজে অ্যাডমিশন নাও। ওকে, তো নেক্সট আপগ্রেডেড টু আদার চয়েস, হয়তো দেখা গেল কোনো একটা ক্যান্ডিডেট 5 নম্বর চয়েসটা পেয়েছিল রাউন্ড 1-এ, সে আপগ্রেডেশন দিয়েছিল, রাউন্ড 2-তে তার 2 নম্বর কলেজটা এসছে, 2 নম্বর চয়েসটা। ওকে, তো তার ক্ষেত্রে কি করতে হবে? সেম পিআই রিপোর্টিং করতে হবে। এবং যাদের আপগ্রেড হয়নি অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট রাউন্ড 1-এ যে চয়েসটাতে পেয়েছিল অ্যালটমেন্ট, সেই চয়েসটাতেই সে আছে, কোনো রকম কোনো আপগ্রেডেশন হয়নি, তার ক্ষেত্রেও সেম, তাকেও পিআই রিপোর্টিং করতে হবে এবং রিপোর্টিং করে ইনস্টিটিউশন জয়েন করতে হবে, অথবা সে রিপোর্টেড যদি না করে সেই ক্যান্ডিডেটটা অটোমেটিক রাউন্ড 2 এর জন্য মপ আপ রাউন্ডের জন্য সে কিন্তু পার্টিসিপেট হয়ে যাবে, বা অটোমেটিক্যালি সে কিন্তু মপ আপ রাউন্ডে চলে যাবে যদি কারোর আপগ্রেড না হয় অথবা আপগ্রেড হয়ে অন্য কোনো চয়েস পায়। তো সেক্ষেত্রে সে যদি রিপোর্টেড না করে তাহলে সে মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। হলো, এই গেল রাউন্ড 2। নেক্সট আসবো আমরা লাস্ট রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে কি প্রথম বলেছে অল ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে বলেছে মপ আপ রাউন্ডে কারা কারা এলিজিবল, অল ক্যান্ডিডেটস অ্যালোটেড সিট ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা
রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে অ্যালটমেন্ট পেয়েছিল, ঠিক আছে, বাট তারা অ্যাডমিশন নেয়নি বা এনিথিং আপগ্রেডেশন করেছিল বা কোনো কেস, তো সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল, এক্সেপ্ট এক্সিট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সিট হয়ে গেছে কোনো কারণে, কী কারণে এক্সিট হওয়া যায় সেটা তো আমি ডিসকাস করলাম। তো এক্সিট যদি কেউ হয়ে গিয়েছে সেই কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এবং অ্যাডমিটেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কোনো একটা রাউন্ডে অ্যাডমিশন অলরেডি নিয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এলিজিবল নয় এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। নেন নট অ্যালটেড ইন রাউন্ড 1 অর রাউন্ড 2, রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো রকম কোনো অ্যালটমেন্ট পায়নি, অর্থাৎ কোনো কলেজ পায়নি, তারাও এলিজিবল মপ আপ রাউন্ডের জন্য। এবং নট রেজিস্টার্ড, অর্থাৎ রাউন্ড 1 রাউন্ড 2 এর জন্য হয়তো একটা ক্যান্ডিডেট সে প্রথম যে রেজিস্ট্রেশনটা হয়েছিল সেই রেজিস্ট্রেশনটা সে করেনি, তো তার কাছে একটা অপরচুনিটি এবং লাস্ট অপরচুনিটি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা। তো মপ আপ রাউন্ডের ক্ষেত্রে সেম, তাকে রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিং করতে হবে সেম অ্যাজ ফার্স্ট রাউন্ডের মতোই। তো তারপরে মপ আপ রাউন্ডের অ্যালটমেন্ট দেবে। অ্যালটমেন্টের পরে কি নিউ অ্যালটমেন্ট, অর্থাৎ যদি কোনো নতুন অ্যালটমেন্ট পায় কোনো একটা ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে, পিআই রিপোর্টিং করতে হবে ইন দ্য নিউ ইনস্টিটিউট, অর্থাৎ নতুন যে ইনস্টিটিউশনটায় যে কলেজটাতে সে চান্স পেয়েছে সেই কলেজে গিয়ে তাকে পিআই রিপোর্টিং করতে হবে, এবং যদি সে রিপোর্টেড করে এবং তাকে কলেজ জয়েন করতে হবে। আর না রিপোর্টেড যদি কেউ করে তো সেক্ষেত্রে সে এক্সিট হয়ে যাবে, অর্থাৎ কাউন্সেলিং থেকে বাইরে বেরিয়ে যাবে। দেন নট রিপোর্টেড ইন রাউন্ড 2 বাট অপটেড আপগ্রেডেশন, রাউন্ড 2-তে রিপোর্টেড করতে যায়নি কোনো ক্যান্ডিডেট, সে হয়তো একটা কোনো কলেজ পেয়েছিল আদার দেন ফার্স্ট চয়েস বাদ দিয়ে অন্য কোনো চয়েসে সে অ্যালটমেন্ট পেয়েছিল, কিন্তু সে রিপোর্টেড করতে যায়নি, পিআই রিপোর্টিং করেনি, তো সেক্ষেত্রে সে আপগ্রেডেশন চুজ করেছিল অটোমেটিক্যালি। তো সেই যে সেই কেসের ক্ষেত্রেও তাকে এখন এই মপ আপ রাউন্ডে পিআই রিপোর্টিং করতে হবে, এবং যদি সে নট আপগ্রেড হয়, তার মপ আপ রাউন্ডেও যদি কোনো রকম কোনো আপগ্রেডেশন না হয়, সেক্ষেত্রে তার রাউন্ড 2 বা রাউন্ড 1-এ যে কলেজটা পেয়েছিল সেই কলেজেই তাকে কিন্তু গিয়ে অ্যাডমিশন নিতে হবে, জয়েন ওল্ড ইনস্টিটিউট। যদি তার আপগ্রেড হয়, তো আপগ্রেড হলে তার যে নিউ ইনস্টিটিউশনে যে আপগ্রেডেশন হয়ে নিউ যে ইনস্টিটিউশনটা সে পেয়েছে সেই ইনস্টিটিউশনে তাকে অ্যাডমিশন নিতে হবে, এবং যদি নট কমপ্লিটেড তাহলে এক্সিট। ওকে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন অ্যালটমেন্ট পেলো, মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন রেজিস্ট্রেশন করলো, সেই সমস্ত ক্যান্ডিডেটদের ফ্রেশ অ্যালটমেন্ট হলো। ফ্রেশ অ্যালটমেন্ট মিনস তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে, যেটা 5,000 টাকা। তো সেই ফিটা যারা পেমেন্ট করবে না তারা এক্সিট হয়ে যাবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা পেমেন্ট করবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি তারা অ্যাটেন্ড না করে বা ক্যান্সেল হয়, সেক্ষেত্রে তারা এক্সিট হয়ে যাবে, এবং ডকুমেন্ট যদি অ্যাকসেপ্টেড হয় তাদেরকেও পিআই রিপোর্টিং করতে হবে, এবং পিআই রিপোর্টিং করে তাদের কাছেও সেম অপশন, হয় নতুন কলেজ জয়েন করো, না হলে এক্সিট হয়ে যাও। তো এটাই হচ্ছে মেনলি WBJEE 2024 এই 24-এর কাউন্সেলিং প্রসেস। তো আশা করছি এই ফ্লো চার্টটাতে আর তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। ফ্লো চার্টটা একটু কমপ্লিকেটেড এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের চেঞ্জেস করেছে, যেমন এখানে এই যে এক্সিট জিনিসগুলো থাকতো না, বা এখানে একটা যেমন অপশানস দিয়েছে নতুন, যেটা ভালো জিনিস করেছে, এই যে এখানে কারোর যদি আপগ্রেড না হয় তার কাছে অপশানস রয়েছে এখান থেকে ডাইরেক্ট আপগ্রেড করা মপ আপ রাউন্ডে। কিন্তু গত বছর নিয়ম ছিল রাউন্ড 2-তে যদি কেউ অ্যাডমিশন না নেয়, তার এই যে রাউন্ড 2-তে যে সিটটা সে পেয়েছে সেই সিটটা তার কাছে থাকবে না, সেটা চলে যাবে, মপ আপ রাউন্ডে ফ্রেশভাবে সে পাবে। তো এরকম কিছু ভালো কিছু খারাপ সমস্ত কিছুই চেঞ্জেস হয়েছে। মেনলি এটাই ছিল WBJEE 2024-এর কাউন্সেলিংয়ের প্রসেস। আশা করছি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই, এবং এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ অনেকেরই এই যে ছোট ছোট যে গুরুত্বপূর্ণ জিনিস, কি পেমেন্ট করা, ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাওয়া, এই যে ছোট্ট ছোট্ট জিনিস যদি কেউ ভুল করে, যদি কেউ অ্যাটেন্ড না করে, কোনো কিছু মিস্টেক করে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু সে এক্সিট হয়ে যাবে, পুরোপুরি কাউন্সেলিংয়ের বাইরে বেরিয়ে যাবে। কাজেই তাদের যাতে উপকার হয় সেই কারণে ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করবে তাদের সাথে,
এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটায় ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট থাকলে কাউন্সেলিং রিলেটেড, ডাব্লিউবিজিইর বা আদার্স যে কোনো এক্সামিনেশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, অথবা আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের বেশ কিছু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে, যে গ্রুপগুলোতে এই কাউন্সেলিং রিগার্ডিং বিভিন্ন হেল্প করা হয় এবং এর পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইনফরমেশন আপডেট সর্বপ্রথম দিয়ে দেওয়া হয়। কাজেই সেই অতি গুরুত্বপূর্ণ গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।